মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কমার্স স্টাডি বাংলা। তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে আমি অরিজিৎ আজ ডিসকাস করব তোমাদের ক্লাস 11 এর একটা নতুন টপিক নিয়ে, সেটা হচ্ছে ক্যাশবুক ডবল কলাম। এর আগে আমি কি করেছিলাম, এর আগে আমি ক্যাশবুক সিঙ্গেল কলামটা তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি ক্যাশবুক ডবল কলামটা ডিসকাস করব। আর ক্যাশবুক মানে এটা তোমরা কখনোই ভাববে না যে ক্যাশবুক মানে সেটা সবসময় ক্যাশের এন্ট্রিগুলো হবে। ক্যাশবুক মানে হচ্ছে নগদান বই। এবার ক্যাশবুকে সবসময় নগদের হিসাবগুলো হবে। এবার আমরা নগদ বলতে কি শুধু ক্যাশই বুঝি, তা তো নয়। নগদ বলতে আমরা সেটা চেকের মাধ্যমে দেওয়া যেতে পারে, সেটাকে ক্যাশের মাধ্যমেও দেওয়া যেতে পারে। তো সেই জন্যই ক্যাশবুক যখন আমরা সিঙ্গেল কলাম করব, তখন সেই জন্য আমরা কি করেছিলাম, সেই সময় যখন আমরা ক্যাশবুক সিঙ্গেল কলাম করেছিলাম, সেই সময় আমরা করেছিলাম যে শুধুমাত্র ক্যাশের এন্ট্রিগুলো। তো এবার আমরা যখন ক্যাশবুক ডবল কলাম করব, তখন ক্যাশ এবং ব্যাংক দুটোর নগদ লেনদেনগুলোই আমরা ক্যাশবুকে পোস্টিং করব। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ এদিকে যে আমি ক্যাশবুক ডবল কলামের একটা ঘর করেছি ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের দিকে। এবার ঘরটাকে তোমরা একটু ফলো করো। এইদিকে হচ্ছে এটা ডেবিট ব্যালেন্স, আমি এখানে লিখে দিলাম। এবার ডেবিট ব্যালেন্সে আমি কি লিখেছি, ডেট, পার্টিকুলার্স, ভেঞ্চার নাম্বার, লেজার ফোলিও। এই যে দুটো সরু ঘর দেখতে পাচ্ছ কেটেছি, এই দুটো ঘর হচ্ছে ভেঞ্চার নাম্বার আর লেজার ফোলিও। তারপর হচ্ছে ক্যাশ, তারপর হচ্ছে ব্যাংক। তো আমরা সিঙ্গেল কলামে কি করেছিলাম, শুধুমাত্র একটা অ্যামাউন্ট লিখেছিলাম, মানে ক্যাশের অ্যামাউন্টটা লিখেছিলাম। তো ডবল কলামে আমরা ক্যাশ আর ব্যাংক, যে মানে ক্যাশের আন্ডারে যা যা লেনদেন হবে সেটা আমরা ক্যাশের আন্ডারে মানে অ্যামাউন্টটা বসাবো, ব্যাংকের আন্ডারে যে যে নগদ লেনদেনগুলো হবে সেগুলো আমরা ব্যাংকের অ্যামাউন্টটা বসাবো। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ডেট। এবার ক্রেডিট দিকে দেখো আমি লিখেছি, এই দিকটা ক্রেডিট, ক্রেডিট দিকে আমি লিখেছি ডেট একই রকম যেমন ডেবিটে হয়, পার্টিকুলার্স, ভেঞ্চার নাম্বার, এই যে দুটো সরু সরু দাগ যেটা করেছি, ভেঞ্চার নাম্বার, লেজার ফোলিও, ক্যাশ, ব্যাংক। ক্যাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স সব ক্রেডিট দিকে যাবে, আর এদিকে ক্যাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স ডেবিট দিকে আসবে। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি কিছু কোম্পানির নগদ লেনদেনগুলো লিখেছি, যেগুলো ব্যাংকের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে আমরা দিয়েছি, নগদ দিয়েছি। এবার এর মাথায় দেখো আমি একটা লিখেছি যে প্রিপেয়ার এ ক্যাশ বুক ডবল কলাম অফ শ্রী পি নাথ। অর্থাৎ এই যে নগদ লেনদেনগুলো আমরা এখানে লিখেছি, এগুলো হচ্ছে শ্রী পি নাথের। তো এই আমরা ক্যাশ বুকটা যেটা করব ডবল কলাম, তো সেই শ্রী পি নাথের নামেই হবে। অর্থাৎ এখানে আমরা বসাবো শ্রী পি নাথ। মাথায় আমি লিখেছি ইন দ্য বুকস অফ দিয়ে ক্যাশবুক ডবল কলাম। আমরা ধরে নিলাম যে এই ক্যাশবুকটা আমরা করব শ্রী পি নাথের। আর ক্যাশবুক ডবল কলামে আমি কি বললাম যে ক্যাশের এন্ট্রি এবং ব্যাংকের এন্ট্রিগুলো আমরা বসাবো, তাই তো। তো ক্যাশ আর ব্যাংক আমরা সবাই জানি সেটা একটা রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টের কি ফর্মুলা, রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা হচ্ছে ডেবিট যা আসে, ক্রেডিট যা চলে যায়। তো আমরা ক্যাশবুকেও সেম জিনিসটাই করব। যখন দেখা যাবে যে যে সমস্ত নগদ লেনদেনগুলোর দ্বারা ক্যাশ বা ব্যাংক আসছে, মানে কোম্পানিতে আসছে, তো সেই সমস্ত নগদ লেনদেনগুলো আমরা ডেবিটে বসাবো। আর যে সমস্ত নগদ লেনদেনগুলোর দ্বারা আমরা দেখব যে ক্যাশ বা চেক বা ব্যাংক, চেক মানে ব্যাংক, তো সেগুলো যখন চলে যাচ্ছে, তো সেগুলো আমরা ক্রেডিটে বসাবো সেই লেনদেনগুলো। এবার আমি ফার্স্ট এন্ট্রিতে যাব। প্রথম এন্ট্রিটাই আছে ডিসেম্বর 1, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। অর্থাৎ কোম্পানিতে কিছু ক্যাশ আছে আর কোম্পানির ব্যাংকে কিছু টাকা আছে। অর্থাৎ কোম্পানির এটা ব্যাংক ব্যালেন্স, এই যে ক্যাশ অ্যাট ব্যাংক আছে এটা একটা কোম্পানির ব্যাংক ব্যালেন্স। তো এর ফলে এই দুটো লেনদেনের ফলে কি হচ্ছে, কোম্পানিতে টাকাটা আসছে। তো কোম্পানিতে টাকাটা যদি আসে, তো আমি কি বললাম, সেটা অবশ্যই সেটা ডেবিটে বসবে। এবার যদি তোমরা দেখো অঙ্ক করার সময় ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এরকম আছে, তো তোমরা সব সময় সেটাকে টু ব্যালেন্স বিটি বলে ডেবিট দিকে বসাবে, সব সময় হবে। এটা ডবল কলামে এবং সিঙ্গেল কলামে দুটোতেই। তো এরকম ডেট দাও প্রথমে। এই যে আমি এখানে ডেটটা লিখেছি ডিসেম্বর 1, আমি এখানে ডেটের ঘরে ডেবিট দিকে বসালাম ডিসেম্বর, এরকম লিখে দাও ডিইসি দিয়ে তলায় এরকম 1 দিয়ে দাও, দিয়ে লেখো ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক আছে, তো আমরা এখানে লিখবো টু ব্যালেন্স বিটি বলে বসবে। এবার আমি কি বললাম, কোম্পানিতে টাকা আছে, তার মানে সেটা ক্যাশ ব্যালেন্স। তো ক্যাশ ব্যালেন্সে আমরা
এই যেখানে ক্যাশের একটা অ্যামাউন্ট করা আছে আমার ডেবিট দিকে, তো সেখানে আমি বসাবো 270 টাকা, 270 টাকা। এরপর ক্যাশ অ্যাট ব্যাংকে অর্থাৎ ব্যাংক ব্যালেন্সে এই যে আমি একটা ব্যাংকের এখানে অ্যামাউন্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ, তো সেক্ষেত্রে আমরা সেখানে ব্যাংক ব্যালেন্সটা বসিয়ে দেব। কত টাকা? 11,460 টাকা। এবার তোমরা অঙ্ক করার সময় যদি এইরকম দেখো, ধরো এরকম আছে যে ব্যাংক ওভারড্রাফট উইথ ব্যাংক, এটা এই লেনদেনগুলোর মধ্যে নেই। তোমরা যখন অঙ্ক করবে এরকম এরকম এন্ট্রি পাবে, সেটা হচ্ছে যে ব্যাংক ওভারড্রাফট উইথ ব্যাংক এরকম আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, টাকাটা কিন্তু চলে যাচ্ছে। ব্যাংক ওভারড্রাফট আমি আগেও বলেছি যে ব্যাংক ওভারড্রাফট হলে টাকাটা চলে যায়। তো ব্যাংক ওভারড্রাফটের ফলে যদি টাকাটা চলে যায়, সেটা আমরা ক্রেডিটে বসাবো বাই ব্যালেন্স বিডি বলে, ব্যাংকে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর 5 তারিখে দেখো, রিসিভ এ চেক ফ্রম অরূপ অ্যান্ড কোম্পানি। কোম্পানি মানে আমরা যে যার বই করছি, সে কি করেছে, অরূপ অ্যান্ড কোম্পানি থেকে একটা চেক রিসিভ করেছে। এইরকম যদি লেনদেন থাকে, তোমরা আগেই খুঁজবে যে এই চেকটা সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে কোনো বর্ণনা আছে কিনা, অর্থাৎ এই চেকটা আমরা পরে ডিপোজিট করলাম না সেটা মানে ব্যাংকে জমা দিলাম না কি করলাম, সেটা দেখবে। যদি এই চেকটা সম্পর্কে কোনো বর্ণনা না থাকে, তোমরা যখন লেনদেনগুলো করবে, যদি এই চেকটা, এই যে অরূপ অ্যান্ড কোম্পানি থেকে যে চেকটা আমরা রিসিভ করেছি, এই চেকটা সম্পর্কে যদি পরবর্তী ক্ষেত্রে বর্ণনা না থাকে, আমরা সেটাকে ডাইরেক্ট ব্যাংকে ফেলে দেবো ডেবিট দিকে। আর চেক ডেবিট দিকে তার কারণ হচ্ছে আমরা চেকটা রিসিভ করছি, তো রিসিভ করলে ব্যাংকটা তো আমাদের কাছে আসছে, সেই জন্য ডেবিট দিকে। এবার যদি অরূপ অ্যান্ড কোম্পানির চেকটা সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে কিছু বলা আছে, ধরো এই চেকটা ব্যাংকে জমা দিলাম বা এই চেকটা ব্যাংক ডিসঅনার করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট এরকম লিখে রেখে দেবো, ক্যাশে বসিয়ে রেখে দেবো। তার কারণ হলো এই চেকটা সম্পর্কে মানে এই চেকটা আমাদের পাওয়া মাত্র এটা আমাদের জাস্ট ক্যাশে আছে, তো ক্যাশে যেহেতু আছে আমরা এরকম ডেট দেবো ডেবিট দিকে। তো চেকটা পাচ্ছে, আমরা চেকটা পাচ্ছি, তো এখানে আমরা বসাবো টু, কি বলে বসবে, টু অরূপ অ্যান্ড কোম্পানি বলে বসবে, অরূপ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট বলে বসবে। এবার যেহেতু এই চেকটা সম্পর্কে দেখো 6 তারিখে আর একটা কিছু বলেছে, বলা আছে যে চেক ফ্রম অরূপ অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইনটু ব্যাংক। তার মানে অরূপ অ্যান্ড কোম্পানি যে চেকটা আমরা পেয়েছি সেটা আমরা ব্যাংকে জমা দিয়েছি। আমি কি বললাম যে যদি এই চেকটা সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে কোনো ডিসকাস করা থাকে তোমাদের নগদ লেনদেনগুলোর মধ্যে, তো তোমরা জাস্ট এরকম ক্যাশে বসিয়ে দেবে, এরকম 2,730 টাকা এরকম ক্যাশে জাস্ট বসিয়ে দেবে। এরপর যখন তোমাদের ডিপোজিট করতে বলবে, এবার ডিপোজিটের এন্ট্রি করবে। এবার যদি এই চেকটা সম্পর্কে আরো কিছু অন্য কিছু মানে লেনদেন থাকে, তো সেটা তোমরা ডেবিট ক্রেডিটে করবে। এবার 6 তারিখে এসো, 6 তারিখে হচ্ছে চেক ফ্রম অরূপ অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইনটু ব্যাংক। এই যে চেকটা আমরা পেয়েছি এটা আমরা ডিপোজিট করে দিয়েছি ব্যাংকে, তো এইটা আমার তো ক্যাশে আছে, এই চেকটা আমার ক্যাশে আছে মানে এটা কোম্পানিতে আছে। তো এইটা যখন আমরা ব্যাংকে ডিপোজিট করব, তার মানে কি হচ্ছে, ক্যাশটা চলে যাচ্ছে আমার কাছ থেকে, আর ব্যাংকে জমা দিলে ব্যাংকটা আসছে আমাদের কাছে। তো এক্ষেত্রে এন্ট্রিটা হবে, যেহেতু ক্যাশটা চলে যাচ্ছে সেই জন্য আমরা ক্রেডিটে আসবো। এবার তোমরা এখানে তারিখটা দিয়ে দাও, 6 তারিখ। 6 তারিখে এরকম লিখে দাও, বাই ব্যাংক অ্যাকাউন্ট। যেহেতু আমরা এটা ক্যাশে করেছি, এই যে অরূপ অ্যান্ড কোম্পানি চেকটা ক্যাশ ব্যালেন্সে লিখেছি, সেই জন্য আমরা এখানে ক্যাশটা যেহেতু আমার কাছে চলে যাচ্ছে মানে ব্যাংকে চলে যাচ্ছে, সেই জন্য আমরা এরকম বসাবো। তার কারণটা কি, সেটা হচ্ছে ব্যাংক, ক্যাশটা চলে যাচ্ছে তার কারণ ব্যাংক। এরপর আমরা এই দিকেও একটা লিখবো, মানে যখন তোমরা ক্যাশ আর ব্যাংকের দুটো লেনদেন তো আছে, তো সেক্ষেত্রে আমরা এটা আবার যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, তো ব্যাংক থেকে কি হবে, ব্যাংক টাকা দেবে আবার, তো আবার এই দিকেও লিখতে হবে। 7 তারিখ এরকম ডেট দাও, সেটা হচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে বসবে। এবার যেহেতু ব্যাংকটা, এবার যদি চেকটা ব্যাংকে জমা দেওয়া হয় তো কি হবে, সেক্ষেত্রে ব্যাংক তো আমাদের টাকা দেবে, অর্থাৎ আমাদের ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে। তো যদি ব্যাংক ব্যালেন্সটা বাড়ে তার মানে কি হচ্ছে, ব্যাংকটা আসছে, তো ব্যাংক যদি আসে, আমি কি বলেছিলাম সেটা ডেবিট করবে। তো তোমরা এইরকম করে দেবে, এই যে ব্যাংক ব্যালেন্স টু ক্যাশ অ্যাকাউন্ট বলে বসবে,
ব্যাংক ব্যালেন্সে 2730। এটাই ব্যাপার, তোমরা যখনই মানে ব্যাংক এবং ক্যাশ এটা যখন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে কোনো লেনদেনে, তখনই এই দুদিকেই বসবে, সেটা একে অপরের কারণের জন্য। তো এবার ভেঞ্চার নাম্বার আমি যেটা দিয়েছি এখানে আমাদের লিখতে হবে, এরকম সি দিয়ে দাও, দিয়ে এরকম গোল পাকিয়ে দাও। এর মানে হচ্ছে কন্ট্রা এন্ট্রি, মানে একে অপরের সঙ্গে এটা সম্পর্কযুক্ত হয়ে আছে, সেই জন্য এটা কন্ট্রা এন্ট্রি নামে আমরা পরিচিত, এটা পরিচিত। এরপর দেখো আছে ক্যাশ রিসিভ ফ্রম অশোক, অশোকের থেকে টাকা পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 12 তারিখে তো ক্যাশটা কোম্পানিতে আসছে, ক্যাশটা যদি কোম্পানিতে আসে সেক্ষেত্রে আমরা সেটা ডেবিটে করব। আর কত টাকা, টু অশোক অ্যাকাউন্ট বলে বসাবো। এবার ক্যাশের ব্যালেন্সটা আমরা ক্যাশে বসাবো, যেহেতু এটা ক্যাশ রিসিভ হয়েছে 1340 টাকা। এখানে আমরা লিখে দেবো ক্যাশ ব্যালেন্সে 1340 টাকা। এরপরের এন্ট্রিটা দেখো, সেটা হচ্ছে 15 তারিখে উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। তো অফিস ইউজের জন্য যদি ব্যাংক থেকে তোলা হয়, এটা একটু খেয়াল করো ভালো করে, অফিস ইউজের জন্য যদি ব্যাংক থেকে টাকা তোলা হয় সেটা কিন্তু কোনো পার্সোনাল খরচ নয়, সেটা একটা ক্যাশ যাবে, অর্থাৎ ব্যাংক ক্যাশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, অর্থাৎ সেই যে কন্ট্রা এন্ট্রিটা আমি একটু আগে বললাম সেটা হবে। এক্ষেত্রে কোনো উইথড্র হবে না, এটা কোনো মানে ব্যক্তিগত খরচের জন্য নয়, এটা অফিসের জন্য, তো এটা ক্যাশ বলে আসবে। এবার উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, তাহলে ব্যাংক থেকে আমরা টাকাটা তুলেছি, তার মানে কি হচ্ছে, টাকাটা আসছে আর ব্যাংক ব্যালেন্সটা কমে যাচ্ছে, তাই তো। তো টাকাটা যেহেতু আসছে আমরা এখানে বসিয়ে দেবো আগে 15 তারিখে। এর কারণটা কি, টাকাটা আসছে তার কারণ হচ্ছে ব্যাংক, তো আমরা এখানে ব্যাংক বলে বসাবো, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে বসাবো 4000 টাকা। সেটা আমরা কোথায় বসাবো, ক্যাশে বসাবো, কারণ ক্যাশটা আসছে। কত টাকা, 4000 টাকা, এরকম বসিয়ে দাও। আর এইটা জাস্ট এর কারণ। এরপর যেমন আমরা এরকম ব্যাংক অ্যাকাউন্ট লিখে ক্যাশে বসালাম, আবার আমাদেরকে ক্রেডিট দিকে আসতে হবে। ক্রেডিট দিকে এসে আমরা দেখলাম যে ব্যাংক ব্যালেন্সটা কমে যাচ্ছে, তো ব্যাংক ব্যালেন্সটা যদি কমে যায় সেক্ষেত্রে ব্যাংকটা কি হবে, ক্রেডিট হবে। তো এইখানে লিখতে হবে বাই ক্যাশ বলে বসবে, মানে যখনই তোমরা ব্যাংক ক্যাশের লেনদেনগুলো করবে তখন একে অপরের বিপরীত হবে। তোমরা এটা এর আগের এন্ট্রিটাও দেখতে পেলে। তো এবার আমরা ব্যাংকে বসাবো, যেহেতু ব্যাংকটা চলে যাচ্ছে এখানে আমরা বসাবো 4000 টাকা। এরপর 18 তারিখে পেড স্যালারিজ টু স্টাফ, তো কোম্পানির কোনো স্টাফকে স্যালারি দেওয়া হয়েছে, তো স্যালারি যদি দিই তার ফলে কি হবে, ক্যাশটা চলে যাচ্ছে, তো ক্যাশটা যদি চলে যায় কি হবে, সেটা অবশ্যই সেটা ক্রেডিট দিকে হবে। তো এখানে ডেট দাও, 18 তারিখে ডেট দাও, এরকম দিয়ে হবে বাই স্যালারিজ অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে 4770 টাকা আমরা ক্যাশে বসাবো। তার কারণ হলো ক্যাশটা দিচ্ছে, চেকের মাধ্যমে কিন্তু দিচ্ছে না স্যালারিটা। তো কত টাকা দেওয়া আছে এখানে দেখো, সেটা হচ্ছে 4770 টাকা, আমরা ক্যাশে বসিয়ে দেব 4770 টাকা। এরপর দেখো পেইড এ চেক টু অসীম অ্যাজ পার্ট পেমেন্ট, মানে অসীমকে পার্ট পেমেন্টের জন্য চেক দেওয়া হয়েছে। তোমরা দেখবে, খেয়াল করবে যে তোমরা যখন টাকা পয়সা দেবে বা ব্যাংক দেবে সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কিন্তু যখনই তোমরা টাকা পয়সা বা চেক নেবে, সেলস করুক বা যাই হোক ডিপোজিট করুক, তো সেক্ষেত্রে দেখবে সেটার অনেক ঝামেলা আছে। তো যখন মানে পেমেন্টের ব্যাপার থাকবে তখন তোমাদের কোনো ঝামেলা নেই। এটা দেখো পেড এ চেক টু অসীম অ্যাজ এ পার্ট পেমেন্ট, তো অসীমকে যদি চেকটা দেওয়া হয় অর্থাৎ ব্যাংকটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তো ব্যাংক যদি চলে যায় সেটা আমরা কোন দিকে বসাবো, ক্রেডিট দিকে বসাবো। এবার তারিখটা দাও, 20 তারিখ দাও, যেহেতু এটা 20 তারিখে আছে পেড এ চেক টু অসীম, তো এখানে আমরা বসাবো, এখানে বসিয়ে দাও বাই অসীম বলে বসিয়ে দাও, অসীম অ্যাকাউন্ট বলে বসিয়ে দাও। কত টাকা, 1490 টাকা, এই যে যেটা লেখা আছে। তো এটা যেহেতু চেকের মাধ্যমে এটা দিচ্ছে তো আমরা ব্যাংকে বসাবো 1490 টাকা, হয়ে গেল। এরপর সোল গুডস ফর ক্যাশ, আমরা জিনিসপত্র বিক্রি করেছি ক্যাশে, তো ক্যাশে যদি বিক্রি করা হয়
তার ফলে কি হবে, ক্যাশটা আসবে আমাদের কাছে, তো ক্যাশ এলে ডেবিট হবে, একদমই সহজ জিনিস। তো এরকম 25 তারিখ দিয়ে দাও, টু সেলস বলে বসিয়ে দাও 1900 টাকা। এখানে আমরা কিসে বসাবো এটা খেয়াল করো, এটা ক্যাশে বলা আছে, তো আমরা এখানে ক্যাশে বসাবো, এই যে ক্যাশ ব্যালেন্সে বসাবো 1900 টাকা। তোমরা এন্ট্রি যখন করবে, শুধু ঝামেলা বলতে যখন তোমরা দেখবে যে সমস্ত এন্ট্রিগুলো ব্যাংক ক্যাশ দুটোই আছে, মানে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন এরকম কন্ট্রা এন্ট্রি করতে হবে। এটা যেমন কন্ট্রা এন্ট্রি হয়েছে, এখানে আমার কন্ট্রা এন্ট্রিটা দেওয়া হয়নি, এখানে লিখে দাও এই যে এরকম, যেহেতু এই দুটো মানে ব্যাংক ক্যাশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে, সেই জন্য এটা কন্ট্রা এন্ট্রি হবে। এরপর দেখো 29 তারিখে আছে অরূপ অ্যান্ড কোম্পানিজ চেক রিটার্ন ডিসঅনার বাই দ্য ব্যাংক। আমরা এর আগে অরূপ অ্যান্ড কোম্পানির চেকটা পেয়েছিলাম, সেই চেকটা আমরা কি করেছিলাম, ব্যাংকে জমা দিয়েছিলাম। তো ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক বলেছে যে চেকটা ডিসঅনার হয়ে গেছে, অর্থাৎ সেটা মানে সেইটা থেকে টাকা পাওয়ার কোনো আশা নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, তার মানে কি হচ্ছে, যে ব্যাংক ব্যালেন্সটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছি না, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সটা সেটা কমে গেল, ব্যাংক চলে গেল। তো সেক্ষেত্রে আমরা এরকম ক্রেডিট দিকে 29 তারিখ দিয়ে লিখব বাই অরূপ অ্যান্ড কোম্পানি, বাই অরূপ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। এবার সেটা কি ব্যাংকে যেহেতু হচ্ছে, তো ব্যাংকে যে কত টাকা দেওয়া ছিল, অরূপ অ্যান্ড কোম্পানি কত টাকা দিয়েছিল চেকের মাধ্যমে 2730 টাকা, তো সেটা আমরা ব্যাংকে বসিয়ে দেব 2730 টাকা। তো যেমন চেকটা দিলে আমরা এইখানে বসালাম ডেবিটে, তো চেকটা ডিসঅনার হয়ে গেল যেমন, সেই জন্য আমরা ক্রেডিটে বসালাম। এরপর দেখো আছে ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক। অফিসের টাকাটা অর্থাৎ কোম্পানির টাকাটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, তার ফলে কি হচ্ছে, টাকাটা কোম্পানি থেকে চলে যাচ্ছে। ফার্স্ট এটা ধরতে হবে যে কোনটা চলে যাচ্ছে, কোম্পানি থেকে ক্যাশটা চলে যাচ্ছে। তো তার কারণটা কি, ব্যাংক আমরা এরকম 30 তারিখ দিয়ে বাই ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা যখনই কন্ট্রা এন্ট্রি করবে, মানে যেই ব্যালেন্সটা যাবে তার অপোজিটটা পার্টিকুলারসে বসাবে। এটা যেমন ক্যাশ চলে যাচ্ছে, তো আমরা তার অপোজিটটা মানে ব্যাংকটা পার্টিকুলারসে বসালাম। কত টাকা, 2400 টাকা, সেটা আমরা ক্যাশে বসাবো, কিন্তু যেহেতু ক্যাশটা চলে যাচ্ছে। এরপর তো এবার ব্যাংকে যাচ্ছে, যেহেতু কি হচ্ছে, ব্যাংকে টাকাটা আসছে, মানে ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার 30 তারিখ দেবো ডেবিটে, টু ক্যাশ বলে বসবে, ক্যাশ অ্যাকাউন্ট বলে বসবে। তো এবার ব্যাংকে যেহেতু টাকাটা বাড়ছে, আমরা ব্যাংকে বসাবো, এই যে ব্যাংক ব্যালেন্স করেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা লিখে দেবো 2400 টাকা। তো এবার এখানে কন্ট্রা এন্ট্রিটা তোমরা লিখে নাও, এখানে এবার ভেঞ্চার নাম্বারে যে ঘরটা আছে, এখানে কন্ট্রা এন্ট্রি এরকম সি দিয়ে এরকম পাকিয়ে দাও, গোল পাকিয়ে দাও, এখানেও এরকম সি দিয়ে এরকম করে দাও। তো সমস্ত নগদ লেনদেনগুলো আমাদের ক্যাশবুক ডবল কলামে বসানোর পর আমাদেরকে এবার মানে যোগ করতে হবে ক্যাশ আর ব্যাংক। যে দিকটা বেশি হবে সেই দিকের ব্যালেন্সটা কম দিকের ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে, আর কম দিক থেকে ব্যালেন্স সিডিটা বেরোবে। তো এবার এগুলো সমস্ত কিছু যোগ করে, এই দিকগুলো যোগ করে দেখা যাচ্ছে যে ডেবিট ব্যালেন্সটা আমার বেশি আছে, ক্যাশ ব্যাংক গুলো ডেবিট ব্যালেন্সটা বেশি আছে। তো আমরা কি করব, ডেবিট ব্যালেন্সটা আর ক্রেডিট ব্যালেন্সে যে ক্যাশের ব্যালেন্সটা আছে সেটা আমরা বসাবো। ডেবিট ব্যালেন্সটা যোগ করে আসছে 10,240 টাকা, এই ক্যাশ ব্যালেন্সটা। তো আমরা এখানে লিখে দেবো 10,240 টাকা, তোমরাও লিখে নাও। এবার ব্যাংক ব্যালেন্সটা যোগ করে আসছে 16,590 টাকা। এবার এই যে 10,240, 16,590, এই টোটালটাকে আমরা ক্রেডিটে ট্রান্সফার করব। তোমরা এরকম বসিয়ে নাও, ক্যাশে বসিয়ে নাও 10,240 টাকা, এদিকে বসিয়ে নাও 16,590 টাকা। তো আমরা যখন ব্যালেন্স সিডিটা বার করব, সব সময় সিডিটা, ব্যালেন্স সিডিটা শেষের তারিখ দিতে হবে। এটাই দেখো যে এখানে 30শে ডিসেম্বর 2018 আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তার মানে এই যে অ্যাকাউন্টিং ইয়ার 2018, তো আমরা এই ব্যালেন্স সিডিটায় বসাবো 31 ডিসেম্বর, তার মানে 12-18। তো এখানে ডেট হবে ব্যালেন্স সিডিটা, এই যে ডেটের ঘর 31-12-18 দিয়ে লিখে দাও বাই ব্যালেন্স সিডি।
এবার এই যে টোটালটা আছে, এই যে ক্যাশের টোটালটা আছে 10,240 টাকা, এইটা থেকে ক্যাশটা বাদ দিতে হবে। তো 10,240 থেকে 2,730, 4,770, 2,400 এইগুলো সমস্ত কিছু বাদ দিয়ে হচ্ছে 340 টাকা। এই যে টোটালটা আছে 16,590 টাকা। তো এটা এবার এইগুলো থেকে মাইনাস করতে হবে 4,000, 1,490 আর হচ্ছে 2,730 টাকা। এইগুলো সমস্ত কিছু মাইনাস করে আমার হচ্ছে 8,340 টাকা। 8,340 টাকা এরকম লিখে দাও। এটা আবার ব্যালেন্স শিটটা বেরোলো এবছরের। এবার আমরা এই ব্যালেন্স শিটটাকে পরের বছর করব, অর্থাৎ এই ব্যালেন্স শিটটা মানে পরের বছর ওপেনিং স্টক বলে বসবে। তো এবার এখানে ডেট দাও 1/1/19 ডেট হবে, পরের বছরের প্রথম তারিখ। সেটা হবে টু ব্যালেন্স বিডি বলে বসবে। যেহেতু এই বছরে আর কোনো লেনদেন নেই, তাই এই বছরের ব্যালেন্সটা আমরা বার করছি। এবার এখানে ক্যাশ ব্যালেন্সটা বসিয়ে দাও 340 টাকা, আর ব্যাংক ব্যালেন্সটা হচ্ছে 8,340 টাকা, এরকম বসিয়ে দাও। একটা জিনিস তোমাদের যেটা আমি আগে বলিনি, সেটা হচ্ছে যে তোমরা যে প্রত্যেকটা এন্ট্রি গুলোকে, প্রত্যেকটা লেনদেন গুলোকে ক্যাশ বুকে পোস্টিং করবে, তার একটা ন্যারেশন দিতে হয়। তোমরা এর আগে জার্নাল করেছো, তো সেখানে কি ন্যারেশন দিতে হয়েছিল? তো সেম জিনিসটা ক্যাশ বুকেও করতে হবে। আমার এখানে জায়গা শর্ট বলে আমি তোমাদের যেটা ন্যারেশনটা দিইনি। ধরো চেক ফ্রম ইউরোপিয়ান কোম্পানি ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা আমার এন্ট্রি লিখেছি 6 তারিখে। 6 তারিখে আমরা এন্ট্রি লিখেছি। তো এই এন্ট্রিটা আমরা কেন করলাম, তো সেই জন্য একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হয়, যেটাকে ন্যারেশন বলা হয়। তোমরা প্রত্যেকটা এন্ট্রিতেই ন্যারেশনটা দেবে, অবশ্যই দেবে। আর পরীক্ষার সময় তো দেবেই। আর যদি বাড়িতে এমনি প্র্যাকটিস করো, তখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ন্যারেশন গুলো না দিলে তোমাদের নাম্বারের দিক থেকে অনেকটা ঘাটতি হতে পারে। আমার সিঙ্গেল এন্ট্রি যখন করেছিলাম তখন বলিনি, কিন্তু এখন আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে জিনিসটাকে। তো আমার এখানে এই যে আজকে এই ক্লাসটা যেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এখানেই শেষ হলো। আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।